দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ, দাও অমৃত মৃত জনে, দাও ভীত চিত জনে শক্তি অপরিমাণ। হে সর্বশক্তিমান, দাও স্বাস্থ্য, দাও আয়ু, স্বচ্ছ আলো, মুক্ত বায়ু, দাও চিত্ত অনিরুদ্ধ, দাও শুদ্ধ জ্ঞান। হে সর্বশক্তিমান, দাও দেহে দিব্য কান্তি, দাও গেহে নিত্য শান্তি, দাও পুণ্য প্রেম ভক্তি, মঙ্গল কল্যাণ। হে সর্বশক্তিমান, ভীতি নিষেধের ঊর্ধ্বে স্থির, রহি যেন চির উন্নত শির, যাহা চাই যেন জয় করে পাই, গ্রহণ না করি দান। হে সর্বশক্তিমান, দাও শৌর্য, দাও ধৈর্য, হে উদারনাথ, দাও দাও প্রাণ। হে সর্বশক্তিমান, 1899 সালের 24শে মে বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়ার অন্তর্গত চুরুলিয়া গ্রামে পিতা কাজী ফকির আহমেদ ও মাতা জাহিরা খাতুন এর বাড়িতে বাংলা সাহিত্যের চিরকালের এক বিদ্রোহী সত্তার জন্মগ্রহণ হয়েছিল। পরবর্তীকালে যার কাব্য চেতনা একই বছরে জন্মগ্রহণ করা আরেক বিশ্ববন্দিত কবি জীবনানন্দ দাশের কাব্য বৈশিষ্ট্যের থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেল। দুজন কবি দুটি সত্তা নিয়ে বাংলা সাহিত্যে বিরাজমান হলেন। কবি কাজী নজরুল ভারতবর্ষের বিপ্লবী চেতনার ধারায় গা ভাসিয়ে দিলেন। চুরুলিয়া গ্রামের সেই দুখু মিয়া বড় হয়ে হলেন কাজী নজরুল ইসলাম। আমরা কাজী নজরুল ইসলামের দশম শ্রেণীর সিলেবাসে থাকা প্রলয়োল্লাস কবিতার আলোচনায় ঢুকব। তার আগে কবি কেন এই কবিতাটা লিখলেন তার ব্যাখ্যায় যাওয়ার আগে প্রেক্ষাপটটা আলোচনা করি। অগ্নিবীণা কাব্যগ্রন্থের লিপিবদ্ধ হয়
প্রলয়োল্লাস কবিতাটি 1922 খ্রিস্টাব্দে। এই 1922-এই দুটো কবিতা বাংলা সাহিত্যে যেগুলো কালোজয়ী হয়ে আছে, সেই দুটো কবিতা লেখেন কাজী নজরুল। একটা হলো বিদ্রোহী আর একটা প্রলয়োল্লাস। অনেক কবিতা এই বছর লিখেছেন, কিন্তু এই দুটো কবিতার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ বিদ্রোহী কবিতা লেখার পরে তাকে আমরা ডাকবো বিদ্রোহী কবি বলে। মনে রাখতে হবে 1922 খ্রিস্টাব্দ মানে তার আগে অনেকগুলো বছর তোমাদের সামনে পড়ে আছে। জন্ম তার 1899, আর 1922 খ্রিস্টাব্দে অগ্নিবীণা কাব্যগ্রন্থ লেখা হচ্ছে। এর মাঝে তার জীবনে ঘটে গেছে অনেক পট পরিবর্তন। শৈশবেই তিনি বাবাকে হারালেন, বাবা মারা গেলেন। তারপর তিনি রুটির বেকারিতে কাজ করলেন, অকথ্য অত্যাচার শুরু হলো। তারপর সে 1913 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের নোবেল জয় তারও সাক্ষী থাকলেন। ঠিক তার পরের বছর শুরু হলো প্রথম বিশ্বযুদ্ধ, 1914। এই প্রথম বিশ্বযুদ্ধে ইংরেজদেরকে সাহায্য করার জন্য তৎকালীন জাতীয় কংগ্রেস পথরেখা তৈরি করেছিলেন। জাতীয় কংগ্রেস সবেমাত্র আবেদন নিবেদন নীতি ত্যাগ করছে, ধীরে ধীরে ভাবছে তারা আন্দোলনের দিকে যাবে। এরকম সময় নজরুল বাংলার সৈন্যবাহিনীতে যোগদান করলেন এবং প্রথম বিশ্বযুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। এই বিশ্বযুদ্ধে অংশগ্রহণের সময় তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন ইংরেজরা কিছুই দেবে না, তারা ভণ্ডামি করবে আর হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, যাতে তাদের সাম্রাজ্যটা আরো বেশি দিন টিকে থাকে। আর কি দেখছিলেন? 1919-এ সেই বিখ্যাত জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। আর কি 1920 মহাত্মা গান্ধীর নেতৃত্বে, তখনও তিনি মহাত্মা উপাধি পাননি, অহিংস অসহযোগ আন্দোলন শুরু হচ্ছে, শেষ হচ্ছে 1922-এ। কেন? উত্তরপ্রদেশের চৌরি চৌরা গ্রামে ক্ষিপ্ত জনতা পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দেয়, পুলিশ কর্মীরা মারা যান। গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন। সুভাষচন্দ্র বসু বলেছিলেন তিনি খুব হতাশ হয়েছেন গান্ধীজির এই সিদ্ধান্তে। নজরুল ইসলাম অসহযোগ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, কিন্তু তারপর তিনি ভাবলেন যে না, আর নয়, এবার বিদ্রোহের সত্তা নিয়ে আবির্ভূত হতে হবে। আমি সালটা বলছি এই কারণে, 1885 খ্রিস্টাব্দে তোমরা জানো ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
উদ্দেশ্য কি? উদ্দেশ্য ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তি। তার আগে ভাবো, 1757 থেকে 1885, প্রায় 130 বছর ইংরেজরা শাসন শোষণ করেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1857 পর্যন্ত, তারপর সিপাহী বিদ্রোহের পরে সরাসরি রানীর হাতে চলে গেল ক্ষমতা ভারতবর্ষের। এবার ততদিন পর্যন্ত কিন্তু ভারতীয়দের চেতনা জাগেনি, ততদিন পর্যন্ত কিন্তু মধ্যবিত্ত শ্রেণীর চেতনা জাগেনি। মধ্যবিত্ত শ্রেণীর চেতনা জাগলো ইংরেজি শেখার পর। ইংরেজরা যখন ঘোষণা করলেন যে তাদের টাকা শিক্ষা খাতে তারা খরচ করবেন, তখন দুটো ভাগে ভাগ হয়ে গেল এদেশের সমাজ। এক ভাগ চাইল দেশীয় শিক্ষা, আর এক অংশ চাইলেন ইংরেজি শিক্ষা। ভালো মন্দ দুটোই মিলিয়ে ইংরেজি শিক্ষাকেই গ্রহণ করা হলো। ইংরেজরা চাপিয়ে দিলেন। তার ফল যেমন খারাপ ছিল তেমন ছিল সুদূর প্রসারী। ইংরেজি শিক্ষায় শিক্ষিত হওয়ার পর এদেশীয় মধ্যবিত্ত শ্রেণী ধীরে 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 জাগতে শুরু করলেন, বিশ্ব সাহিত্য পড়তে শুরু করলেন, বিশ্বের আন্দোলন সম্পর্কে জানতে শুরু করলেন। তারা দেখলেন যে সম্মুখ সমর ছাড়া আর কিছু উপায় নেই। তাই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, এদের নেতৃত্বে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হচ্ছে। যদিও অ্যালান অ্যাক্টাভিয়াম হিউম আছেন, ইতিহাসের ব্যাপারগুলো আমি শুধু প্রেক্ষাপটটা রচনা করছি। নজরুল কেন লিখলেন প্রলয় উল্লাস, কেন লিখলেন অগ্নিবীণা? উনিশশো 5 বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন। ধীরে 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 নজরুলের মধ্যে দেশজ আত্মা সম্পর্কে চেতনা জাগছে। আর 1922 তো সেই আত্মা অগ্নিস্ফুলিঙ্গ হয়ে বেরিয়ে এলো। অগ্নিযুগের বিদ্রোহী সন্তানদের বিদ্রোহ কবিকে আরো উৎসাহিত করলো। জাতীয় কংগ্রেসের ভেতর থেকে দুটো দল ভাগ হলো। একটা দল হলো নরমপন্থী, আর একটা দল চরমপন্থী। নরমপন্থী যারা, তারা ওই আবেদন নিবেদন নীতি, দাও 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 দাও, ওই তেল মাখানো, আমাকে স্বাধীনতা দাও, আমাকে স্বাধীনতা দাও, এইরকম। আর একদল তারা বললেন না, ওই রকম আবেদন করে তেল মাখিয়ে কিছু হবে না। ওরা যদি এক গালে মারে, তাহলে আরো একটা গালে তুমি মারো, দু গালে মেরে লাল করে দাও। এই জায়গা থেকে ভারতবর্ষ পেলেন সেই বিদ্রোহী সত্তাকে। পরবর্তীকালে নজরুল ইসলাম কমিউনিস্টদের মতাদর্শে বিশ্বাসী হবেন। অনেক কেউ কেউ বলেন এই 1922-এই নাকি ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির জন্ম হয়েছিল। আবার কেউ বলেন 1925-এ। মতবিরোধ আছে। কমিউনিস্ট চিন্তাধারায় পরবর্তীকালে নজরুল ইসলাম দীক্ষিত হবেন, এবং নজরুল ইসলাম জেলও খাটবেন সাহিত্যের জন্য। আনন্দময়ীর আগমনে কবিতা লিখে তিনি জেল খাটবেন। তোমরা 9-এ পড়ে এসেছো ভাঙার গান, সেই ফসল ওই জেলের
ভেতরে যাওয়ার ফসল ভাঙার গান। নজরুল এই কবিতাটা লিখতে গিয়ে একটা চেতনার উদ্ভব ঘটালেন, একটা বিদ্রোহী চেতনা, একটা মুক্তিকামী মানুষের চেতনা, যে মানুষ প্রলয়ের উল্লাস করবেন, প্রকৃষ্ট রূপে লয় প্রলয়। আর আসলে কবি চাইছিলেন যে এমন এক বিপ্লবী, এমন এক সত্তার যা উদ্ভব করতে, সৃষ্টি করতে, যে সত্তা কবিকে সমস্ত বন্ধন মুক্ত করতে সহযোগিতা করবেন, যে সত্তা ইংরেজদের শাসন শোষণের হাত থেকে ভারতবর্ষের মুক্তির পথ দেখাবেন, সেই সত্তার আগমন ঘোষণা করেছিলেন কবি। চলো এবার একটু কবিতাটা পাঠ করি, করার পর পরের ক্লাসে আমরা এর ব্যাখ্যায় যাব। প্রলয় উল্লাস, কবি কাজী নজরুল ইসলাম। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, সিন্ধু পারের সিংহধারে ধমক হেনে ভাঙলো আগল। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ডরূপে, ধূম্রধূপে বজ্রশিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর। ওরে ওই আসছে ভয়ঙ্কর, ওরে তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার কেসের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়, সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। বিশ্বপাতার বক্ষ কোলে রক্ত তাহার কৃপাঞ্জলে দোদুল দোলে। অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, ওরে ওই স্তব্ধ চরাচর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বন্ধি জ্বালা ভয়াল তাহার নয়ন কটায়, দিগন্তরের কানন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায়। বিন্দু তাহার নয়ন জলে সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে। বিশ্বমহের আসন তারি বিপুল বাহুর পর, হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লুকানো ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, বরুণ বেশে করুণ বেশে। দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই সে মহাকাল সারথি রক্ত তরিত চাবুক হানে, রনিয়ে ওঠে হেসার কাদন বজ্রগানে ঝড় তুফানে। খুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে, গগনতলের নীল খিলানে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞ জুপে পাষাণ স্তূপে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর শোনা যায়, ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন, আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে ছেদন। তাই সে এমন কেসে বেসে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। ভেঙে আবার গড়তে জানে সে চির সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই ভাঙা গড়া খেলা যে তার কিশোর তবে দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব বধুরা প্রদীপ তুলে ধর। কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রলয় উল্লাস কবিতার ব্যাখ্যায় এর পরের ক্লাসে যাব। ততক্ষণ তোমরা কবিতাটা ভালো করে পড়ে নাও, আর আমি ভূমিকায় যা বললাম প্রেক্ষাপট ভালো করে বুঝে নাও।